আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আপাতত স্বস্তি মিলেছে বাংলাদেশের। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস রক্ষা পেল, কারণ ট্রাম্পের আরোপিত শুল্ক 35% থেকে কমে 20% নেমেছে। আর এটি এমন এক সময় হয়েছে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল। অভ্যন্তরীণ রাজনীতি অবস্থা এমন দাঁড়িয়েছে যেখানে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তার অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। একদিকে তার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের চাওয়া, অন্যদিকে তার মিত্রদের দাবি। কোনটি রাখবেন আর কিভাবে সেগুলো পূরণ করবেন তা নিয়ে ব্যাপক জটিলতায় পড়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের ভাবনা এখন একটি নিরাপদ এক্সিট পলিসি। তারা চান একটি সমঝোতামূলক বোঝাপড়া, চান নিজেদের কৃত কর্মের জন্য দায়মুক্তি। সে লক্ষ্যে উপদেষ্টা পরিষদের কাজের দায়মুক্তির অধ্যাদেশও তৈরি করা হয়েছিল, কিন্তু তাতে বাদ সাধেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাক্ষর না করে ফিরিয়ে দেন সে অধ্যাদেশ। বিকল্প হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবে এমন গুরুত্বপূর্ণ দলগুলোর সাথে সমঝোতায় যেতে চান সরকারের বেশিরভাগ উপদেষ্টা। তার জন্য দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে রাজি তারা। তবে সে প্রচেষ্টায় ঘি ঢালছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত দুটি রাজনৈতিক দল এবং তারই কয়েকজন উপদেষ্টা। জুলাই সনদ আর ঘোষণাপত্র নিয়ে তারা একটি মব তৈরি করে পরিস্থিতি জটিল করে তুলতে চান। সে লক্ষ্যে হেয়ার রোডের মন্ত্রীপাড়ায় বৈঠকের পর একটি গ্রুপকে দিয়ে শাহবাগ অবরোধ করা হয়েছে। একদিকে ঐক্যমত্যের নামে আলোচনা চালিয়ে যাবে, অন্যদিকে রাজপথে মব তৈরি করে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছে অধ্যাপক ইউনূসের মিত্ররা। বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি করছে তাদেরকে বিস্কুট দৌড়ের খেলায় মত্ত রাখতে চায় ইউনূসের মিত্ররা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর থেকে অতিরিক্ত শুল্ক 15% কমিয়ে দিলেন। আগে মার্কিন প্রশাসন অতিরিক্ত 35% শুল্ক চাপিয়েছিলেন, এখন অতিরিক্ত শুল্ক দিতে হবে 20% হারে। আগে 35% শুল্ক চাপানোয় বাংলাদেশের আর্থিক পরিস্থিতিতে গুরুতর ধাক্কা লাগার সম্ভাবনা ছিল, বিশেষভাবে মার্কিত বাংলাদেশের আর্থিক মেরুদণ্ড পোশাক শিল্প। 35% অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকার পোশাক বাজারে টিকে থাকা কঠিন হতো। বাংলাদেশের বাজার শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া দখল করে নেবে বলে আশঙ্কা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যে শুল্ক হার ঘোষণা করেছেন তাতে এই দেশগুলোর পক্ষে বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্ববাজার দখল নেওয়া কঠিন। তবে এখনো যে বিষয়টি অপ্রকাশ্য বা গোপন রয়ে গেছে সেটি হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি থাকছে। অনেকের আশঙ্কা ট্রাম্পকে রাজি করানোর জন্য এমন কিছুতে ইউরোপ প্রশাসন রাজি হয়েছে কিনা যেটিতে বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়তে পারে। তারপরও সরকারের বর্ষপূর্তির সময় নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগের মাঝে মার্কিন শুল্কের হার কমিয়ে অধ্যাপক ইউনূস আপাতত স্বস্তির হাসি হাসতে পারছেন। সূত্রগুলো বলছে এমন স্বস্তির মাঝেও তার আছে ঘর ভাঙা ঠেকানোর চিন্তা। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে জানতেন যত দেরি করুক না কেন ক্ষমতা তাকে ছাড়তেই হবে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই সংবিধান লঙ্ঘন সহ এমন বহু কাজ করে ফেলেছেন যেগুলো নিয়ে পরে বহু মামলা হতে পারে। সেজন্য গত বছরের সেপ্টেম্বরে নিজেদের দায় মুক্তি দিতে চেয়েছিলেন নিজেরাই। সে লক্ষ্যে একটা অধ্যাদেশ চূড়ান্ত করে অনুমোদন দিয়ে রাখে গত বছরের 19 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠান রাষ্ট্রপতির কাছে, কিন্তু তাতে স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি। জানিয়ে দেন এ ধরনের দায় মুক্তি দেয়া সংসদ ছাড়া সম্ভব নয়। তারপর গত প্রায় 1 বছরে যমুনার জল বহু দিকে গড়িয়েছে। এর মধ্যে করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে বিরোধের সূত্র ধরে অধ্যাপক ইউনূসের পদত্যাগের খবরও শোনা গিয়েছিল। কেউ কেউ অবশ্য ওটাকে পদত্যাগের নাটকও বলেছেন। তারপর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন ডক্টর ইউনূস, কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে 4টি যদি এবং কিন্তুর কথা বলে ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচনের যৌথ ঘোষণা দেয়া হয়েছিল। তা নিয়ে অবশ্য সরকারি মিত্র কিংস পার্টি এনসিপি ও জামাত ইসলামী গোসাও করেছিল। এরই মধ্যে চলে সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের ম্যারাথন বৈঠক। ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে, নির্বাচনের দাবি যত বাড়ছে, তাতে সরকারের মিত্রদের বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ ও ঘোষণাপত্র ছাড়া তার নির্বাচন হতে দিবে না বলে ঘোষণা দিয়েছে। জুলাই সনদের আবার আইনগত ভিত্তিও চায় তারা, না হলে জামাত ইসলামী সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে 31 জুলাই।
অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি টালমাটাল। সবশেষ মাইলস্টোনের দুর্ঘটনার পর দুই উপদেষ্টাকে 9 ঘন্টা আটকে রাখা এবং শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সরকারের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা। তারা এখন এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান, দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে চান। তার জন্য দরকার ক্ষমতা থেকে নিরাপদে সরে যাওয়ার একটি রাস্তা। যেমনটি সরকারের ঘনিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন 30শে জুলাই। পথও বাতলে দিয়েছেন তিনি। সেই পথেই হাঁটতে চান কমপক্ষে সরকারের অর্ধেক উপদেষ্টা। তারা রাজনৈতিক সমঝোতায় যেতে চান। অধ্যাপক ইউনূস যদি তা না করেন তাহলে তারা নিজেরাই সরে যেতে চান। সেক্ষেত্রে কেউ কেউ মনে করেন এই অন্তর্বর্তী সরকার অধীনে নয়, উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করা যেতে পারে। তখন এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। সূত্রগুলো বলছে সরকারের ভেতরের পরিস্থিতি খুবই নড়বড়ে। এতদিন যেসব উপদেষ্টা জোর গলায় কথা বলতো তাদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠায় তারাও এখন কোণঠাসা। পরিস্থিতি ঠান্ডা করতে একই দিনে সরকারের দুই কর্তা ব্যক্তি নির্বাচনের ঘোষণা সহসা আসার কথা জানালেন। অবশ্য তারা আগেও এমনটা বলেছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তবে সেই কিছুদিন কবে হতে পারে সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। অন্যদিকে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার রহস্যজনক বক্তব্য দেয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের বিষয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না। আগামী 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী 5-6 দিনে বোঝা যাবে কোথায় যাচ্ছে। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা নিজেদের দায়িত্বের সমাপ্তি টানতে চাইলেও তার মিত্ররা রাজি নন। ঐকমত্য কমিশনের বৈঠকে সে ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, আইনগত ভিত্তি সহ জুলাই সনদ ও ঘোষণাপত্র না হলে সরকারের দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামায়াত ইসলামী কোনো কিছুতেই রাজি নয়। একদিকে সরকার বিএনপিকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বললেও সেটি ছিল শর্তযুক্ত। বিএনপিকে কখনোই সরকার পরিষ্কার করেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে নির্বাচন নিয়ে বিএনপিকে সরকার রেখেছে বিস্কুট দৌড়ের মধ্যে। বিএনপিকে নির্বাচন নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও সরকারের সবচেয়ে কাছের মিত্ররা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন তারা যে নির্বাচন চান না। জুলাই সনদ নিয়ে জামাত ইসলামী আদালতে যেতে পারে, সে হুমকি একেবারে লেটেস্ট। সাথে মাঠও গরম করতে চায় সরকারি মিত্ররা। বরাবরের মতো তার জন্য মব তৈরি করছে, সেটিও হাজির করে ফেলেছে 31শে জুলাই। সারাদিন ধরে জনদুর্ভোগ বাড়িয়েছে শাহবাগে জমায়েত হওয়া একদল লোক, যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করছে। কিন্তু গণমাধ্যমের খবর হলো এদের কাছে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সাথে জড়িত থাকার ছবি চেয়েছিল, গেজেটে তাদের নাম আছে কিনা তা জানতে চেয়েছিল। কিন্তু শাহবাগের জড়ো হওয়ারা উল্টো সাংবাদিকদের দিকে তেড়ে গিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহবাগে যারা জড়ো হয়েছেন তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন প্রধান উপদেষ্টার পিএস তাদের যমুনার সামনের পরিবর্তে শাহবাগে জড়ো হতে বলেছেন। দর্শক, এই আয়োজন আগেও বহুবার দেখা গেছে। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এমনটাই দেখা গিয়েছিল। অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ করেছিল। এর অর্থ হলো সরকারের ভেতরে থাকা সরকার যে আন্দোলন চায় তারা নির্বিঘ্নে জড়ো হতে পারে, রাস্তা দিনভর অবরোধ করে রাখতে পারে এবং মানুষের ভোগান্তি সৃষ্টি করতে পারে। 3 আগস্ট শহীদ মিনারে সমাবেশ ডেকেছে এনসিপি। তার আগে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চায় দলটি, কিন্তু এগুলো নিয়ে এখনো চূড়ান্তভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বলা ভালো ঐকমত্যে পৌঁছাতে চায় না সরকারি মিত্ররা, কারণ অধ্যাপক ইউনূস বলেই রেখেছেন জুলাই সনদ না হলে নির্বাচন হবে না। নির্বাচন পেছনের সবচেয়ে সহজ পথ এখন এই দুটিতে ঐকমত্যে না পৌঁছা। গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে। আগের মতো মবের নাটক করে এখন আর বিশেষ সুবিধা হবে না, কারণ সমন্বয়কদের দুর্নীতি আর চাঁদাবাজির খবরে সাধারণ মানুষ অতিষ্ঠ। 31শে জুলাই শাহবাগ অবরোধে ক্ষুব্ধ সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দেয়, কয়েক দফা উত্তেজনা তৈরি হয়েছিল। এমন সংঘাতময় পরিস্থিতিতে উভয় সংকটে অধ্যাপক ইউনূস তার উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য বেঁকে বসতে পারেন, যে কোনো সময় সরে যেতে পারেন নিজ থেকেই। তবে আপাতত ট্রাম্পের শুল্কের রাহু থেকে মুক্তি পাওয়ায় অধ্যাপক ইউনূস হয়তো আবারও তার উপদেষ্টা পরিষদের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারবেন। তবে পরিস্থিতি যেমনই হোক জট সহসা খুঁজছে না, কারণ
অধ্যাপক ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদ এক্সিট নেওয়া নাকি মিত্রদের চাওয়া, কোনটি তিনি রাখবেন। এখন এ পর্যন্ত। অপারেশন সিন্দুরের সময় ধরা পড়া জ্যোতি মালহোত্রার কথা মনে পড়ে। যে জ্যোতি মালহোত্রা নিখাদ ভারতীয় নাগরিক ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার অভিযোগ তোলা হয়। তার ফোন, ল্যাপটপ, একাধিক তথ্য যখন গোয়েন্দাদের হাতে পৌঁছায়, তখন গোয়েন্দারাও নাকি সে সময় চমকে গেছিলেন। তিনি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বারবার পাকিস্তানে গেছেন, এমনকি পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন কর্তার সঙ্গে তিনি জড়িয়েও পড়েছিলেন। এরকমই অভিযোগ তার নামে কিন্তু পরবর্তীকালে প্রকাশ্যে আসে। এর অনেক পরে আমরা জানতে পারি তিনি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যেরকম ফটো ভিডিও দিতেন তা আসলে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের আর্মির কাজে আসতো, এবং আর্মিদের কাছে প্রয়োজনীয় নথি নাকি তিনি তুলে দিতেন। তবে পুরো বিষয়টা এখনো বিচারাধীন। কিন্তু আমি এখন কেন হঠাৎ করে জ্যোতি মালহোত্রার কথা বলছি, কারণ আজকে কলকাতাতে হুবহু এমন এক নাগরিককে, তিনি বাংলাদেশি নাগরিক, তাকে গ্রেফতার করা হলো, যিনি হুবহু জ্যোতি মালহোত্রার মতো গুপ্তচর বৃত্তি করছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। আজকে দুপুরে যখন এ খবর সামনে আসে, তখন নিঃসন্দেহে ভারতবর্ষের সুরক্ষা নিয়ে কিন্তু বড় সড় চিন্তা আমাদের মনেও ঘনিয়ে আসছে। আমি ধারাবাহিকভাবে এই বিষয়ে আপনাদের সামনে প্রতিবেদন করি। অনেকে দেখেন, অনেকে ভাবেন রোজ একই কথা বলছে, দেখে লাভ নেই বলে ঘুরিয়ে দেন। কিন্তু আজকে দেখুন, খোদ কলকাতায় এমন এক বাংলাদেশি অভিনেত্রী মডেলকে গ্রেফতার করা হয়, যার তথ্য ঘেটে কলকাতার পুলিশও রীতিমতো চমকে গেছে। এই মহিলার নাম বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল। তিনি ভারতে এসেছিলেন 3 বছর আগে, প্রায় 2023-এর দোরগোড়ায়। তিনি ভিসা এবং যে পাসপোর্টে এসেছিলেন, পরবর্তীকালে জানা যায় সবকটারই মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বাংলাদেশে কিন্তু ফিরে যায়নি। পাশাপাশি বর্তমান সময় যে তথ্য ওনাদের গোয়েন্দাদের হাতে এসছে, সেখানে দেখা যাচ্ছে তিনি বর্তমান সময় চেষ্টা করছেন একাধিক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ থেকে আমাদের দেশে লোক নিয়ে আসতে, এবং ভিসা প্রসেসে বাংলাদেশিদের সাহায্য করছেন সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমে। অর্থাৎ যিনি নিজেই ভারতীয় নন, যিনি বাংলাদেশ থেকে এসছেন এবং বাংলাদেশ থেকে এসে এখানে একটি ছেলেকে হয়তো বিবাহ করে এখানে সেটেলমেন্ট করেছেন, এবং সেই সেটেলমেন্টের পর তিনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছেন, তাদের ভিসা প্রসেসে সাহায্য করছেন, এবং কিসের স্বার্থে সাহায্য করছেন এই প্রশ্ন কিন্তু আজকে উঠে যায়। পাশাপাশি তার একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দীঘা ঘুরতে গেছেন, গ্যাংটক ঘুরতে গেছেন, এমনকি চীনের সীমান্তে নাথুলা পাসের কাছেও কিন্তু তিনি ঘুরতে গেছিলেন। এবার ঘুরতে যাওয়ার পর তিনি কেন এত ছবি, ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সেটাই এখন গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তিনি নিজে বাংলাদেশি, তার কাছে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে, তার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্ট পাওয়া গেছে। এবং ভাবুন, 2 বছরে, 2023-এ উনি এসেছিলেন, আজকে 2025, 2 বছরের সমস্ত তিনি ডকুমেন্ট বানিয়ে ফেলেছেন। এমনকি তিনি একটি ট্রাভেল এবং ট্যুরিজমের যে বিজনেস হয় না, সেই বিজনেস করার জন্য একটি অফিসও ওপেন করে ফেলেছিলেন। তার নাম উনি দিয়েছিলেন আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড বাংলাদেশ। পাশাপাশি গোয়েন্দারা জানতে পেরেছে তিনি নাকি আরো কোনো বড় পরিকল্পনা করার জন্য লোন নিতে একটি ব্যাংকে অবধি গেছিলেন। 2003 সালে ভারতে এসে এত কিছু করা যায়, বিশ্বাস করুন, এই রিপোর্ট না পড়লে আমি অন্তত জানতে পারতাম না। একজনের কাছে ডকুমেন্টটাই অবৈধ, তার কনফিডেন্স লেভেল ভাবুন, যে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস খুলে দিনের পর দিন বাংলাদেশিদের মেডিকেল ভিসা করিয়ে যাচ্ছেন, এমনকি তিনি নাকি লোন নেওয়ার জন্য কোনো এক বৃহৎ ব্যাংক অবধি পৌঁছে গেছেন। আমি জানি না এর শেষটা কোথায়। পরবর্তীকালে জানা যায় তিনি দক্ষিণ কলকাতার একটি নির্দিষ্ট জায়গায় ভাড়া থাকতেন। এই ভাড়া থাকার প্রসঙ্গে আমি বলবো, অজিত দেভাল বারবার এই পার্টিকুলার ইস্যুটাকে কিন্তু তার রিপোর্টে উল্লেখ করেছেন। তার কাছ থেকে 2টি আধার কার্ড পাওয়া যায়, একটি কলকাতার, একটি বর্ধমানের, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং বাংলাদেশের পাসপোর্ট পাওয়া যায়। এবার প্রশ্নটা হলো যে তাকে থাকতে কে দিয়েছিল। দেখুন, এইটাই সব থেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যে সকল বাংলাদেশিরা এদেশে আসছেন, তাদের লোকাল সাপোর্টটা কেউ না কেউ কিন্তু দিয়ে দিচ্ছে। এই লোকাল সাপোর্টটাই হলো সব থেকে ক্রিমিনাল অফেন্সের প্রথম ধাপ।
তাদের ডকুমেন্ট আমরা ভেরিফিকেশন করছি না। ডকুমেন্ট ভেরিফিকেশন করলেও আমরা কোনো না কোনো ভাবে এদের সঙ্গে কম্প্রোমাইজ করছি। আমরা আমাদের জাতীয় সুরক্ষার কথা ভাবছি না, এদেরকে থাকতে দিচ্ছি এবং এরা ক্রমেই ফুলে ফেপে ঢোল হয়ে উঠছে। এদের সোশ্যাল নেটওয়ার্কে ছবি ভিডিও যেভাবে এরা প্রমোট করেছে, আজকে কলকাতার সংবাদপত্র প্রশ্ন তুলছে এত ভিডিও ঠিক কাদের জন্য শুট করা হতো, কোন গুপ্তচর বৃত্তি করছিলেন শান্তা পাল, কিসের জন্যই বা বাংলাদেশের মডেল অভিনেত্রী 2 বছর ধরে ভারতবর্ষে থেকে গেলেন। আরো ইন্টারেস্টিং বিষয় হলো কিভাবেই ইনি প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো খুব সহজে তৈরি করে ফেললেন। আমি জানি না তদন্তে কি প্রকাশিত হবে, কিন্তু আজকে এই ঘটনা দেখে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। লোকাল লেভেল সাপোর্ট, কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল বর্ডার এরিয়াতে তরুণ যুবকদের ঘর ভাড়া নেওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই যে ঘর ভাড়া নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, কারণটা কি? হঠাৎ করে কেন এত বাংলাদেশি ভারতবর্ষে আসছেন, স্পেশালি বাংলায় আসছেন? এদেরকে ঘর ভাড়া যখন দেওয়া হচ্ছে, আমরা ঠিক কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করছি? আমরা কি আদৌ লোকাল পুলিশকে ইনফর্ম করছি? কিংবা এদের কাছে কোন দেশের পাসপোর্ট আছে, কোন দেশের ভিসা আছে, আইডেন্টিটি কার্ড আছে নাকি, আমরা কি কিছুই এগুলো ভাবছি? আমরা পুরো বিষয়টাই অত্যন্ত ক্যাজুয়ালিটির স্তরে নিয়ে নিয়েছি এবং ক্যাজুয়ালিটির স্তরে নিতে গিয়ে আজকে এই ধরনের একটা দুটো খবর আমাদের সামনে আসছে। এই শান্তা পালের ঘটনা আপনারা ভাববেন না যে একটা এরকম নিদর্শন বা বিরল কোনো নিদর্শন নয়। হয়তো আমাদের বাংলায় এরকম অসংখ্য শান্তা পাল লুকিয়ে আছেন, যারা লোকাল সাপোর্ট পেয়ে 2 বছরের মধ্যেই নিখাদ ভারতীয় হয়ে উঠেছেন, ক্রমেই কোনো এক রাজনৈতিক দলের ভোট ব্যাংকে পরিণত হয়েছেন। আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু সরাসরি তুলে দেওয়া হয়েছে এবং ঠিক কিসের টানে, কিসের স্বার্থে বাংলাদেশ থেকে আসার পরও বাংলাদেশে ফিরে গেলেন না শান্তা পাল, সেটাও এখন সব থেকে বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, যে 2024-এর আগস্ট মাসের পরে যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূস এলো, এই মহিলা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিতে দেখা গেছে যে সেই দেশের মানুষরা অনেক বেশি এদেশে আসতে চাইছেন, এই রকম চ্যাট কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের পরবর্তী সময়ে যেভাবে অশান্ত হয়েছে বাংলাদেশ, সেই অনুপ্রবেশকারী ইস্যু যখন আমাদের দুই দেশের সম্পর্ককে একদম খারাপ জায়গায় নিয়ে গেছে, ঠিক তখনই বাংলাদেশিরা শান্তা পালকে ধরে মেডিকেল ভিসা বা অন্য ভিসা জোগাড় করে ভারতবর্ষে আসতে চাইছেন। বুঝতে পারছেন কেন আমি সিকিউরিটির কথা বলি বারবার? শুধুমাত্র বিএসএফ সীমান্তে পাহারা দিচ্ছে, সেটাই শেষ কথা নয়। এই শান্তা পালদের লোকাল সাপোর্ট দিচ্ছি আমরা এদের দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছি, এদেরকে নকল ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করছি। আমরা সবকিছু জেনেও মুখ বন্ধ করে রেখেছি দিনের পর দিন। অন্তত এদেরকে দূরে সরিয়ে দেওয়ার কাজটুকু আমরা করছি না। ফলে এরা কিন্তু এদেশে এসে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক থেকে লোন নিতে পারি এই সদিচ্ছা অবধি প্রকাশ করে ফেলছে। জানি না শেষ কোথায়, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।